আজ আমরা একটি সিলিং ফ্যান রিপেয়ার করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এই ফ্যানটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, একেবারে চলছে না। তো ফ্যান ফ্রি রয়েছে, বিয়ারিংয়ে কোনো সমস্যা নেই, শুধুমাত্র ফ্যানের ভিতরে কানেকশনে কোনো রকম সমস্যা হয়েছে অথবা কয়েল পুড়ে গেছে। দেখেন আমি লিড চেক করছি সিরিজ কর্ড ব্যবহার করে, কিন্তু সিরিজ ল্যাম্প জ্বলছে না, অর্থাৎ ভিতর থেকে কোনো একটা সমস্যা হয়েছে। ফ্যান খুলতে হবে এবং চেক করতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন, যদিও ভিডিওটি একটু লম্বা হবে, বড় হবে, তারপরেও ভিডিওটি যদি আপনারা দেখেন এই ধরনের সমস্যা আপনারা নিজে থেকেই সমাধান করতে পারবেন। তো প্রথম থেকেই আমি আপনাদের দেখাচ্ছি ফ্যানের, সিলিং ফ্যানের যে পাখাগুলো বা ব্লেডগুলো আমি খুলে নিচ্ছি। দুটি করে স্ক্রু রয়েছে, সুন্দরভাবে খুলে ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে খুলছি। স্ক্রু খুলে আমি পাখাগুলো আলাদা করে রাখছি। তো প্রথম থেকেই আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্যানের বডি খুলতে হয়, এটাও একটি বিষয়। তো প্রথমে পাখা খুললাম, এবার ডাউন রড খুলব। ওই যে একটি নাট রয়েছে, ওই নাট এবং বোল্ট খুলব। তার আগে এখানে ক্যাপাসিটার হোল্ডার রয়েছে, ক্যাপাসিটার পূর্বেই খুলে নিয়েছি, কারণ আমি যখন লিড চেক করব ক্যাপাসিটারের সংযোগ খুলে নিতে হবে। তো লিড চেক করে আমি দেখতে পেলাম ভিতর থেকে কোনো সমস্যা রয়েছে। লিড টু লিড কোনোভাবেই কোয়ান্টিনিটি দেখাচ্ছে না, অথবা কোনোভাবেই সংযোগ দেখাচ্ছে না। এখানে সেফটি পিন রয়েছে, খুলে নিচ্ছি এবং এই নাট খুলে বোল্ট আলাদা করব। এবার ডাউন রড খুলে নেব। যেহেতু সিলিং ফ্যান বডি খুলতে হবে, সেহেতু সবই খুলে তারপরে মূলত চেক করতে হবে। তো অনেক সময় দেখা যায় কয়েল পুড়ে যায় অথবা লিড পুড়ে যায়। তো অল্প পরিমাণে কয়েল পুড়ে গেলে সেটা শর্ট করে চালানো যায় অথবা রিওয়েন্ডিং করে নিতে হয়। অনেকভাবেই রিপেয়ার করা যায়। তো খোলার পরে বোঝা যাবে কী ধরনের সমস্যা হয়েছে। আপনারা দেখতে থাকুন। আমি মূলত সিলিং ফ্যানের বডি খুলব। তিনটি স্ক্রু রয়েছে দেখছেন, এই তিনটি স্ক্রু আস্তে আস্তে খুলতে হবে। তো অনেক সময় স্ক্রু জাম থাকে, তখন গ্যাস ব্যবহার করে এখানে হিট দিতে হয়। হিট দিলে মূলত স্ক্রু খুব সহজেই খুলে যায় বা খোলা যায়। দেখেন আমি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আস্তে আস্তে খোলার চেষ্টা করছি। এই স্ক্রু অবশ্যই খুলতে হবে, তা না হলে ফ্যানের বডি খোলা যাবে না। তো আমি প্রথমেই মার্কিং করে নিচ্ছি। প্রত্যেকটা ফ্যান খোলার আগে এভাবে মার্কিং করে নিতে হবে। উপরের কভার এবং নিচের কভার বরাবর একটি মার্কিং করে নিতে হবে। পরবর্তীতে যখন এখানে ফিটিং করতে হবে তখন ওই মার্কিং বরাবর রেখেই মূলত ফিটিং করতে হবে, তাহলে ফ্যানের বডি খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। তো প্রত্যেকটা ফ্যান খোলার আগে আমি মার্কিং করে নেই, হয়তো ভিডিওতে দেখানো হয় না, আজ সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের পাই টু পাই। তো আমি স্ক্রু তিনটি খুলে নিয়েছি এবং খোলার জন্য আমি যে পদ্ধতি অবলম্বন করি, তিনটি লম্বা স্ক্রু নিয়ে থাকি। ঠিক একই ডায়ার, এই যে স্ক্রু এখানে ছিল ওই ডায়ার একই মোটা সাইজ হবে এবং একটু লম্বা হবে। তো লম্বা হলেই হবে, ওই স্ক্রু তিনটি এখানে টাইট করে দিতে হবে, থ্রেডের সাথে মিলিয়ে দিতে হবে। কোনো রকম রাখলে হবে না, তাহলে থ্রেড নষ্ট হয়ে যাবে। টাইট করে দিতে হবে। দেখেন এর ডায়া একই। তো আমি স্ক্রু তিনটি এখানে টাইট করে দিচ্ছি এবং স্ক্রু তিনটি লম্বা, শুধুমাত্র লম্বা হলেই হবে, তার সাথে থ্রেড মিলতে হবে, ডায়া এক হতে হবে। দেখেন স্ক্রু তিনটি আমি টাইট করে দিয়েছি। এবার একটি হ্যামার নিব। এই যে হ্যামার দিয়ে আস্তে আস্তে প্রেসার দেব স্ক্রুর উপরে। দেখেন আস্তে আস্তে খুলে যাচ্ছে, দেখেন খুলে যাচ্ছে, ওই যে খুলে যাচ্ছে। তো এটা আস্তে আস্তে প্রেসার দিলে খুলে যাবে। অনেকে বলেন এভাবে ফ্যানের বডি ভেঙে যায়, তো সেটা ফ্যানের মডেল ভেদে আলাদা আলাদা হতে পারে। এ ধরনের ফ্যান আমি এভাবেই খুলে থাকি। তো যদি এর থেকে দুর্বল ফ্যান হতো, বডি আরও দুর্বল হতো, তখন অন্য পদ্ধতি অবলম্বন করা যেত। দেখেন এই যে মার্কিং করে রেখেছি, আমি যখন ফিটিং করব এই মার্কিং বরাবর রেখেই ফিটিং করব। তো অনেকে বলে থাকেন ভেঙে যায়, তো ভেঙে যায়। প্রথম প্রথম আমিও, আমার হাতেও দুই একটা ফ্যান ভেঙেছে, সেটা অনেক আগের কথা। তো অনেক দিন পার করে ফেলেছি, যেহেতু আমি একটি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন চাকরি করেছিলাম, তার বদলতে আমি এখনও ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করি, যদিও বেসরকারি প্রতিষ্ঠানে। তো এখানে মোটামুটি কাজ করা লাগে, সব ভিডিও করা হয় না বা সম্পূর্ণ ভিডিও করা সম্ভব নয়, কারণ ইমার্জেন্সি কিছু কাজ থাকে, তখন মোবাইল দিয়ে ভিডিও করাও সম্ভব হয় না। এ কারণে কিছু কিছু কাজ আপনাদের দেখাতে পারি না। যেহেতু সিলিং ফ্যান, এটা ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হয়, এই কারণে ভিডিও করার সুযোগ রয়েছে। দেখেন আমি বডি খুলে নিয়েছি। তো এই ফ্যানের বেয়ারিং ফ্রি রয়েছে, বেয়ারিং পরিবর্তন করতে হবে না। বেয়ারিং পরিবর্তন করার জন্য আমার
অন্য ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আমি চেক করলাম উপর থেকে ফ্যানের কয়েলের কোনো ক্ষতি বা কোনো পুড়ে যাওয়ার দাগ নেই, শুধুমাত্র এর যে লিড রয়েছে কয়েলের সাথে যে ক্যাবেল সংযুক্ত করা হয়েছে সেখানে শক্ত হয়ে ভেঙে গেছে। এই যে এখান থেকে ভেঙে গেছে, দেখেন আমি আপনাদের দেখাবো কিভাবে ভেঙেছে। তো এখানে সাবধানে খুলতে হবে যাতে কয়েল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। কোনো কয়েলের একটিও যদি ভেঙে যায় বা কেটে যায় তাহলে ওই কয়েলটি থেকে বিদ্যুৎ সাপ্লাই হবে না, ওই কয়েলটি ক্ষতিগ্রস্ত হবে। দেখেন লিডগুলি আমি চেক করছি, একটি লিড ভালো ছিল বা কমন লিড থেকে একটি লিড ভালো ছিল, অন্যটি সাপ্লাই ছিল না, কন্টিনিউটি ছিল না বা সংযোগ ছিল না। আমি বডিও চেক করছি বডি হয়েছে কিনা, বডি হয়নি, শুধুমাত্র একটি লিড কাজ করছে না। তো আমি কি করব, সম্পূর্ণ লিড পরিবর্তন করব। যেহেতু পরিবর্তন করতেই হবে, আমি ক্যাবেল কেটে দেব, এখান থেকে কেটে আবার নতুন করে লিড তৈরি করব। ওই কয়েলের সাথে যেহেতু এখানে দুটি কয়েলের 4টি প্রান্ত, তো 4টি প্রান্ত স্টার্টিং এবং রানিং মিলে একটি কমন ক্যাবেল বের করব। 3 তারে এখানে কানেকশন রয়েছে, যেহেতু 3 তারে রয়েছে আমিও 3 তারে কানেকশন করব। স্টার্টিং এবং রানিং মিলে একটি কমন ক্যাবেল তৈরি করব এবং স্টার্টিংয়ের একটি প্রান্ত এবং রানিংয়ের একটি প্রান্ত মিলে আরও দুটি ক্যাবেল বের করব। ঠিক এভাবেই মূলত ক্যাপাসিটার সংযোগ করব। দেখেন আমি কেটে নিয়েছি এবং সুপার অ্যানামেল তারের যে সামান্য অংশটুকু রয়েছে সেটা আমি সিরিজ কর্ড ব্যবহার করে কন্টিনিউটি চেক করছি। দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে এবং এখানে সিরিজ ল্যাম্প কম জ্বলছে, বাইরের দিকে বেশি জ্বলছে। অর্থাৎ যেখানে প্যাচ সংখ্যা বেশি সেখানে মূলত সিরিজ ল্যাম্প কম জ্বলবে, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স বেশি। তো এই কারণে মূলত বাইরেরটি বেশি জ্বলছে, অর্থাৎ বাইরেরটি স্টার্টিং কয়েল। আমি অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করব, 3 নাম্বার অ্যাম্পিয়ার টিউব। অ্যাম্পিয়ার টিউব প্রথমে ক্যাবেলের ভিতরে পরিয়ে নেব এবং যখন সুপার অ্যানামেল তার সাবধানে ধরতে হবে, যেহেতু এটা পুরাতন ফ্যান, তো সুপার অ্যানামেল তার শক্ত হয়ে রয়েছে। এখানে ইন্ডিকেটর ব্যবহার করে আস্তে আস্তে সুপার অ্যানামেল তারের যে উপরে ইনসুলেশন রয়েছে সেটা রিমুভ করতে হবে। নতুন তার হলে সেটা সজোরে করা যায়, দ্রুত করা যায়, কিন্তু যেহেতু পুরাতন আস্তে আস্তে করতে হবে। আমি ইনসুলেশন রিমুভ করে নিয়েছি দেখেন, এবং রানিং এবং স্টার্টিং মিলে আমি এই কমন ক্যাবেলটি বের করছি, যেটা মূলত লাল কালারের ক্যাবেল। ওই ক্যাবেলটি কমন হিসেবে বের করছি এবং বাড়তি ক্যাবেল কেটে দিয়েছি। এখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করে একটু ঝালাই করতে হবে এবং কালো ক্যাবেলটি মূলত একটি স্টার্টিংয়ের প্রান্ত এবং অন্যটি রানিংয়ের প্রান্ত। তো এই যে আমি লিডগুলি পরাচ্ছি, নতুন ফ্যান হলে মূলত একটু বড় রাখা যেত। কিভাবে ফ্যানের কয়েল পুড়ে গেলে পুনরায় কয়েল বাধাই করতে হয়, রিওয়েন্ডিং করতে হয়, তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, যেগুলো ফ্যানের প্লে লিস্টে রয়েছে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। দেখেন এই কয়েলটি দিয়ে আমি স্টার্টিংয়ের একটি প্রান্ত বের করছি। এই যে দেখেন আস্তে আস্তে এই লিডটি আমি তৈরি করে দিচ্ছি এবং ঝালাই করে দিচ্ছি। একটু সোল্ডারিং করে আমি অ্যাম্পিয়ার টিউবগুলো টেনে কয়েলের যে সুপার অ্যানামেল তার রয়েছে ওই প্রান্ত দিয়ে দেব এবং একটু ইনসুলেশন পেপার দিয়ে লিড 3টি বেঁধে কয়েলের সাথে বেঁধে দেব। এরপরেই মূলত আমি ফ্যানের বডি ফিটিং করে দেব। এতটুকুই কাজ। তো কাজটি কিভাবে করলাম, ফ্যানের লিডগুলি তৈরি করছি এবং ক্যাপাসিটার সংযোগ করে ফ্যানটি পুনরায় চালু করব। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ কাজটি। আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন, এই ধরনের সমস্যা হলে আপনারা সমাধান করতে পারবেন। এখানে যদি সিলিং ফ্যানের একটি কয়েল পুড়ে যেত, যে কোনো একটি কয়েল, তাহলে মূলত আমি শর্ট করে রিপেয়ার করার চেষ্টা করতাম। আর যদি বেশি কয়েল পুড়ে যেত তাহলে কয়েল কেটে পুনরায় রিওয়েন্ডিং করতাম, বাধাই করতাম। দেখেন লিড তৈরি করে নিয়েছি এবং একটি ইনসুলেশন পেপার দিয়ে এই লিড 3টি আমি ঢেকে একটি সুতো ব্যবহার করে কয়েলের সহিত আমি এই যে শক্ত করে আটকিয়ে দেব।
এবং আমার কাছে যেহেতু বার্নিশ রয়েছে, আমি এখানে হালকা একটু বার্নিশ উপরে দিয়ে দেব। দেখেন আস্তে আস্তে আমি এটা বেঁধে দিচ্ছি, কেটে দেব। তো আরেকটি বিষয় মূলত শেয়ার করতে চাই, সেটা হলো যদি কোম্পানি সিলিং ফ্যান কোম্পানি ফ্যানের সাথে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দিয়ে থাকে, আপনারা যদি ক্যাপাসিটার পরিবর্তন করেন, আপনারা 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার পরিবর্তন করবেন বা নতুন ক্যাপাসিটার ফিটিং করবেন। 2.5 এর স্থানে আপনারা 3.5 কখনোই ফিটিং করবেন না, তাহলে ফ্যানের যে লিড সেটা তো পুড়ে যাবেই, কয়েলও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন পুড়ে যায়? ওই 3.5-এ যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করে থাকে সেটা মূলত ওই ফ্যানের কয়েল নিতে পারে না, ফলে ফ্যানের যে স্টার্টার বা ফ্যানের কয়েল পর্যন্ত গরম হয়ে যায়। ফলে গরম হলে সুপার অ্যানাবেল তারের সাথে যে ইনসুলেশন থাকে উপরে সেটা নষ্ট হয়ে যায় এবং এর যে ইনসুলেশন পেপার থাকে সেটাও গরমে শক্ত হয়ে যায় এবং ভেঙে যায়, ফলে ওই ফ্যানের কয়েল বডি হয়ে যায় এবং খুব দ্রুত ফ্যানের কয়েল পুড়ে যায়। দেখেন আমি কন্টিনিউটি চেক করছি, সিরিজ ল্যাম্প ব্যবহার করে সম্পূর্ণ ভালো রয়েছে এবং কোনো প্রকার বডি হয়নি, ম্যাগনেট হচ্ছে। তো আমি কি করব? বডি ফিটিং করে দেব। তো যা বলছিলাম 2.5 এর স্থানে আপনারা 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ফিটিং করবেন। যদি আপনারা 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ফিটিং করেন তাহলে মূলত ফ্যানের আয়ু কমে যায়। তো অনেক ক্ষেত্রে টিকে যায়, সেটা মূলত ফ্যানের স্টার্টার এবং ফ্যানের কয়েলের প্যাচ সংখ্যার উপরে নির্ভর করে। দেখেন আমি ওই যে মার্কিং করে রেখেছিলাম মার্কার পেন দিয়ে, ঠিক সেই বরাবর রেখে আস্তে আস্তে প্রেসার দিয়ে স্ক্রু আটকিয়ে দেব। দেখেন আস্তে আস্তে প্রেসার দিচ্ছি। অনেকে বলতে পারেন জোরে জোরে বাড়ি দিলে ফ্যানের বডি ভেঙে যাবে, তো এটা যে করে থাকেন তার উপর নির্ভর করে কতটুকু প্রেসার দিবেন। আমি এভাবেই ফিটিং করছি এবং এতে ফ্যানের বডি কোনো প্রকার ড্যামেজ হচ্ছে না এবং ফ্যান খুব সুন্দরভাবে ফিটিং করা যাবে। যেহেতু আমার কাছে হাইড্রোলিক নেই, অনেকে হাইড্রোলিক ব্যবহার করে সিলিং ফ্যানের বডি ফিটিং করে থাকে, আমার কাছে হাইড্রোলিক নেই, এ কারণে আমি হ্যামার ব্যবহার করছি। আপনারা চাইলে কাঠের হাতুড়ি ব্যবহার করতে পারেন, অথবা ফ্যানের যদি বডি নরম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অন্য পন্থা অবলম্বন করতে পারেন। দেখেন আস্তে আস্তে টাইট করে দিচ্ছি। এটা ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে টাইট করতে হবে, একটা বেশি একটা কম হলে ফ্যানের বডি সঠিকভাবে অ্যাডজাস্ট হবে না, ফিটিং হবে না। দেখেন আস্তে আস্তে টাইট করছি। বর্তমান সিলিং ফ্যানের কয়েলগুলি চেন ওয়েন্ডিং করা থাকে, সেখানে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার বেশি থাকে। এটা স্বাভাবিক, 2.5 মাইক্রোফ্যারাড বেশি থাকে, 3.5 মাইক্রোফ্যারাড হতে পারে, অথবা 2.2 মাইক্রোফ্যারাডও থাকে। দেখেন সিলিং ফ্যানের বডি ফিটিং করা শেষ, আমি ক্যাবেলগুলি নিচে নিয়ে নিচ্ছি এবং ডাউন রড ফিটিং করব। তার আগে ক্যাপাসিটার হোল্ডার ফিটিং করছি এবং সাথে কানেক্টর রয়েছে, কানেক্টর ব্যবহার করে মূলত আমি সংযোগ করব সাপ্লাই কেবলের সাথে। তো এই যে ক্যাপাসিটার, আপনারা ভালো মানের ক্যাপাসিটার ফিটিং করবেন তাহলে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারেই আপনারা সঠিক এই যে বোল্ট, দেখেন বোল্ট খেয়ে গেছে, ফলে আমি নতুন একটি এসএস বোল্ট এখানে ফিটিং করছি। তো সিলিং ফ্যানের বোল্ট খেয়ে যায় বা কেটে যায়, তো কিছু ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, কিন্তু সিলিং ফ্যানের বডির সাথে যে নাট বোল্ট থাকে বা ডাউন রডের সাথে, সেটা মূলত আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় এবং খুলে যায় এবং খুলে ফ্যানের বডি পড়েও যায়, এমন রেকর্ডার রয়েছে। এ কারণে আপনারা কিছুদিন পর পর অন্তত 6 মাসে একবার চেক করবেন। তো এতে যদি আপনাদের ভয় থাকে তাহলে আপনারা ব্রেকের তার ব্যবহার করবেন সিলিং ফ্যানের সেফটি বা সুরক্ষার জন্য। তো কিভাবে তার ব্যবহার করে সিলিং ফ্যানের সেফটি দেওয়া যায় এ বিষয়ে আমি ভিডিও তৈরি করেছি, আপনারা ওই প্লে লিস্টে পেয়ে যাবেন, ফ্যানের প্লে লিস্টে, অথবা আপনারা অ্যান্ডি স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। দেখেন আমি কানেকশন করছি। তো কানেকশনটা মূলত ওই যে কমন ক্যাবেল করেছিলাম সেটা মূলত আমি উপরে দিয়ে দিয়েছি, ওই যে লাল ক্যাবেল, তার সাথে মূলত ফেজ অথবা নিউট্রাল কানেকশন হবে এবং ক্যাপাসিটারের দুই প্রান্ত যে রানিং এবং স্টার্টিংয়ের দুটি ক্যাবেল রয়েছে তার সাথে জুড়ে দিয়েছি। শুধুমাত্র কানেকশন করার সময় রানিংয়ের সাথে ফেজ বা নিউট্রাল সংযোগ হবে এবং স্টার্টিংয়ের সাথে কোনো ফেজ বা নিউট্রাল সংযোগ হবে না, ক্যাপাসিটার ঘুরে ফেজ আসবে অথবা নিউট্রাল আসবে। এই যে এটা কানেকশন করছি মূলত স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েল কোথাও সংযোগ হবে না, শুধুমাত্র ক্যাপাসিটারের সাথে যুক্ত থাকবে।
এবং সাপ্লাই শুধুমাত্র কমন কেবল এবং রানিং কেবলের সাথে থাকবে। খুবই সহজ একটি কানেকশন। মাঝখানে যে কানেক্টর রয়েছে সেটা মূলত কোনো সাপ্লাই হবে না, শুধুমাত্র একটি স্ক্রু দিয়ে আটকে রাখা হবে। এবং এখানে উপরে যে কমন সংযোগ করেছিলাম তার সাথে আমি সাপ্লাই দেব এবং নিচে রানিং কয়েল রয়েছে। এই যে প্রথমে রানিং কয়েলের সাথে আমি ফেজ দিয়ে দিচ্ছি, অর্থাৎ লাল কেবলটি। এখানে ফেজ নিউট্রাল ঘুরে যেতে পারে, যেহেতু এসি বিদ্যুৎ এখানে কোনো পোলারিটি নেই, ঘুরে গেলেও চলবে। যেমন আপনাদের 2 পিন প্লাগ যদি ঘুরেও যায় তাও কোনো সমস্যা হয় না। দেখেন আমি সিরিজ কর্ড ব্যবহার করে চেক করছি রোটেশন ঠিক রয়েছে কিনা। দেখেন রোটেশন ঠিক রয়েছে, অর্থাৎ ডাউন রড বাম থেকে ডানে যাচ্ছে। আমি যখন ফ্যান সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেব তখন ফ্যান ডান থেকে বামে যাবে। দেখেন রোটেশন ঠিক রয়েছে এবং সঠিক আরপিএমে ঘুরবে। দেখেন ফ্যানটি আমি অন করেছি এবং এর আরপিএম খেয়াল করুন, আমি 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ফিটিং করেছি এবং আরপিএম সঠিক রয়েছে।